স্নেহের দীপাবলি। তোমার চিঠি পেয়েছি। তোমাকে আমি ইংরেজিতে চিঠি লিখতে বলেছিলাম, অথচ সেটা পেয়ে আমি বাংলায় কেন লিখছি তাই ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছ। সেইটা আগে বুঝিয়ে বলি। আমাদের সময় আমরা ইংরেজিটা বাংলার চেয়ে ভালো শিখতাম। কোনো কিছু বানিয়ে লিখতে বললে বাংলার বদলে ইংরেজিতে লিখলে সুবিধে হতো। নেসফিল্ডের গ্রামার বই সেই ছোট্টবেলায় এমন গিলিয়ে দেওয়া হয়েছিল যে ইংরেজি বাক্য ভুল লিখতেই পারতাম না। এতে উপকার হয়েছে দুটো। পৃথিবীর প্রায় সমস্ত বিখ্যাত বই ইংরেজি ভাষায় পাওয়া যায়। পিতৃভাষায় দক্ষতা থাকায় সেগুলোতে ডুবে যেতে অসুবিধে হয় না। দ্বিতীয়ত, জিভের আড়ষ্টতা চলে গেলে কথা বলতেও অসুবিধে হয় না। মনে রেখো, বাংলার বাইরেই কেউ বাংলা ভাষাটা বোঝে না। বড় জায়গায় পৌঁছতে হলে নিজেকে আন্তর্জাতিক করতেই হবে। শুনেছি রাশিয়ান বা ফরাসিরা ইংরেজি বলে না। পৃথিবীর ইতিহাসে যদি কখনো রাশিয়ান বা ফরাসিদের মতো জায়গা দখল করতে পারি, তখন না হয় শুধু বাংলা ব্যবহার করব। তোমার ইংরেজি বিদ্যে কতটুকু তা জানার জন্যই ইংরেজিতে চিঠি লিখতে বলেছিলাম। খুব ভালো লাগলো, কারণ একটি বানানো ভুল পাইনি। ছোট ছোট বাক্যে মনের কথা লিখতে পেরেছ। আমি বিশ্বাস করছি কেউ তোমাকে ওই চিঠি লিখতে সাহায্য করেনি। চা বাগানে থেকে অমন স্কুলে পড়েও যে তুমি ওই চিঠি লিখতে পেরেছ, তার জন্য তোমার মাস্টারমশাইকে আমার শ্রদ্ধা জানালাম। এখন কেমন আছো? পরীক্ষা তো দরজায়। যদি জলপাইগুড়ির বদলে শিলিগুড়িতে তোমাদের সিট পড়তো, তাহলে আমার এখানে থেকে পরীক্ষা দিতে পারতে। দাঁতে দাঁত চেপে লড়ে যাও। তোমাকে সাফল্য পেতেই হবে। মনে রেখো, আমি যখন পাশ করেছিলাম, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তখন মেয়েদের হাতে গোনা যেত। এখনো ছবিটা বড় বেশি পাল্টায়নি। আমাকে ঘোড়ামুখো মেয়ে বলা হতো। আমাদের সমাজ আমার এই অধ্যত্ব মেনে নেয়নি। বইয়েই গেছে আমার, তুমিও যা ন্যায় মনে করবে তাই সত্য বলে ভাববে। সেই সত্যের জন্য কিছুর সঙ্গে কখনো আপোষ করো না। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। যে প্রশ্নটিকে কঠিন মনে হবে তার উত্তর আগে লিখবে, কারণ তখন তোমার মাথা তাজা থাকবে এবং তুমি কিছু একটা ভেবে বের করে লিখতে পারবে। সহজ উত্তরগুলো লিখে ফেলার পর কঠিনটা নিয়ে আর ভাবার অবকাশ পাবে না। যেন তেন করে সারতে হবে, তখন নম্বরও কমে যাবে। কঠিনটাকে সরিয়ে রেখে সহজটাকে ধরা মানে পালিয়ে যাওয়া। সহজ যা, তা তো পরেও সহজ, তাই না? এ চিঠির উত্তর আমি এখন চাই না। সব পরীক্ষা শেষ হলে একটা লম্বা চিঠি লিখে আমাকে জানিও। তোমার এগিয়ে যাওয়ার পথে আমার শুভেচ্ছা সবসময় থাকবে। ইতি, রমলা সেন। চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল দীপা। রমলা সেনের চিঠি এলেই মন ভালো হয়ে যায়। বয়স্কা মানুষটা কেমন বন্ধুর মতন কথা বলেন। গত 2 বছর ধরে প্রতি মাসে 2টি করে চিঠি লেখে দীপা, জবাবও পায়। চিঠিটা অমরনাথ সকালে জলখাবার খেতে আসবার সময় ফ্যাক্টরি থেকে এনেছিলেন। বাগানের সবার চিঠি ফ্যাক্টরিতে জমা হয়। জলখাবার খেয়ে আবার কাজে যাওয়ার সময় তিনি পড়ার ঘরের দরজার সামনে দাঁড়ালেন। আগে যেটা বসার ঘর ছিল, সেটা বাড়িয়ে পার্টিশন দিয়ে দীপার পড়ার ঘর করে দেওয়া হয়েছে অনেকদিন। পায়ের আওয়াজ থেমে যেতে দীপা মুখ ফিরিয়ে তাকালো। অমরনাথ জিজ্ঞেস করলেন, কার চিঠি? রমলা সেনের? দীপা মাথা নাড়ল। অমরনাথ জিজ্ঞেস করলেন, কি লিখেছেন? দীপা বলল, পড়বে? আমার কি করা উচিত তাই লিখেছেন। অমরনাথ কথা না বলে হেসে নিচে নেমে গেলেন। দীপা দেখল বেড়ার গায়ে হেলান দেওয়া সাইকেল টেনে নিয়ে তিনি ফ্যাক্টরির দিকে রওনা হলেন। দীপা জানলা দিয়ে মাঠের দিকে তাকালো। সকালে রোদে মাঠ, চাঁপা ফুলের গাছ একেবারে মাখামাখি। আসাম রোড দিয়ে বাস ছুটে যাচ্ছে। পাখি ডাকছে কাছে কাছে। পৃথিবীটা কি শান্ত।
দীপা চিঠিটাকে আরেকবার দেখল। ভোর 4টের সময় পড়তে বসেছে। আজকাল 5টার পরেই সকাল হয়ে যায়। সারাদিনে 15 ঘন্টা না পড়লে খুব খারাপ লাগে তার। টেস্ট পেপারটা নিয়ে আবার অঙ্ক কষতে বসতেই বারান্দায় শব্দ হলো। সাধারণত বারান্দার দিকে দরজাটা বন্ধ রাখে পড়ার সময়। তখন দীপা দেখল খবরের কাগজ পড়ে আছে। সে উঠে কাগজেরটা তুলে নিল। জওহরলাল নেহরু কি বলছেন, বিধানচন্দ্র রায় কি করেছেন, কমিউনিস্টরা কোথায় আন্দোলন করেছে, এই সব। প্রথম পাতাটা পড়তে মোটেই ভালো লাগে না। দ্বিতীয় পাতা খুলতে সুচিত্রা উত্তমের ছবি দেখতে পেল সে। গত কালী পুজোয় মাটি সিনেমা দেখানো হয়েছিল, অগ্নি পরীক্ষা। গানে মোর ইন্দ্রধনু। মনের ভেতর গুনগুনিয়ে বেঁচে যায় সর্বক্ষণ। তখন সুচিত্রা উত্তমকে দেখেছিল সে। যেতে চায়নি প্রথমে, অঞ্জলি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। তখন অনেক রাত। মাথায় চাদর জড়িয়ে সবার পেছনে মায়ের সঙ্গে ত্রিপলের উপর বসে সে দেখেছিল। সুচিত্রা সেনের ছবি দেখলেই মালবাবুর বাড়ির সেই ছেলেটার কথা মনে পড়ে। সেই কত বছর আগে শিউলি ফুল তুলছিল সে ভোরবেলায়। ছেলেটি সামনে এসে বলেছিল, তোমাকে দেখতে ঠিক সুচিত্রা সেনের মতো। খুব রাগ হয়ে গিয়েছিল সেদিন। আজ হাসি পেল। ছেলেটাকে তারপর আর কখনো দেখেনি সে। খবরের কাগজ বাইরের ঘরে টেবিলে রেখে দিয়ে সে ভেতরে এলো। এখন সবাই রান্নাঘরে। বারান্দা দিয়ে উঠোনে নামার সময় মনোরমার গলা ভেসে এলো, সুজিটা খেয়ে যা। দীপা মুখ ভ্যাঞ্চালো, রোজ রোজ সুজি ভালো লাগে না। আর কি করব বলে দে, লুচি বেগুন ভাজা ভালো লাগে না, পরোটায় অরুচি হয়ে গিয়েছে, দুধ রুটি দিলে বলবি রুগীর খাবার। আমার হয়েছে জ্বালা। মনোরমার গলায় অসন্তোষ। দীপা এগিয়ে গিয়ে দরজা থেকে বাটি তুলে নিল। একটা চামচ দাও। মনোরমা নিজে কখনো চামচ ব্যবহার করেন না, কিন্তু তিনি এগিয়ে দিলেন। তারপরও উঠোনে দাঁড়িয়ে সবে 1 চামচ সুজি মুখে পড়েছে দীপা, অমনি ছোট ভাই বলে উঠল, এই দিদি, আমাকে দিবি? দীপা মাথা নেড়ে হ্যাঁ বলতে না বলতেই রান্নাঘর থেকে অঞ্জলি ধমকে উঠল, এই কি হ্যাংলা রে তুই? একটু আগে ডিম সিদ্ধ খেলি, এখন সুজি চাইছিস? দিদি কি ডিম খায় যে তোকে সুজি দেবে? একদম দিবি না ওকে দীপা। মনোরমা সুজিতে বড্ড বেশি মিষ্টি দেন, কিন্তু সে কথা বললে রেগেও যান। আজ তেজপাতা এবং এলাচ থাকা সত্ত্বেও সুজিটাকে বিস্বাদ লাগলো দীপার। ছোট ভাই ততক্ষণে সরে গিয়েছে সামনে থেকে, আর একটু হেঁটে বাড়ির পাশে লিচুর গাছের তলায় এলো সে। তারপর 1 চামচ সুজি ছুঁড়ে দিল মাটিতে। অমনি 2টো পাতিকাক লাফিয়ে পড়ল সেখানে। 2 ঠোকরে সেটা সাবার করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকালো দীপার দিকে। একটু একটু করে কাক দুটোকে সুজি খাওয়াতে লাগলো সে। তার মায়ের রান্নাঘরে বসে খাওয়ার পাট চুকেছে সেই বড় অসুখ থেকে সেরে ওঠার পর থেকেই। মনোরমা রান্নাঘরে এখন তার জন্য রান্না হয়। আলু চালের ভাত, ডাল, তরকারি, ভাজা। চাটনিটা অবশ্যই। আগে মনোরমা একবেলা রান্না করতেন, এখন রাত্রে রুটি করেন। ওর শরীর খারাপ হলে অঞ্জলি এখানে এসে রান্না করে দিয়ে যায়। এই নিয়ে অমরনাথের সঙ্গে মনোরমার প্রচণ্ড তর্ক হয়েছিল। মায়ের মুখের উপর সচরাচর কথা বলেন না অমরনাথ, সেবার বিদ্রোহী হয়েছিলেন। ওইটুকুনি মেয়ে মাছ মাংস ডিম পেঁয়াজ খাবে না, এটা উনি মানতেই পারেননি। এই বয়সে শরীরে প্রোটিন দরকার, কিন্তু মনোরমা এসবে কান দিতে চাননি। হিন্দু মেয়ে বিধবা হলে বয়স কোনো ব্যাপারই নয়, বিধবার যা যা করণীয় তাই তাকে করতে হবে। তা যদি না মানে তাহলে মন্ত্র পড়িয়ে বিয়ে দিয়েছিলে কেন বাপু? প্রায় 6 মাস কোনো বাক্যালাপ ছিল না মা ছেলের মধ্যে। খুব কষ্ট হতো দীপার। প্রথম প্রথম বাড়িতে মাছ মাংস আসা বন্ধ হয়েছিল। দীপা খাবে না অথচ তারা খাবেন অমরনাথ ভাবতেই পারতেন না। ফলে ছোট দুটো প্রায়ই অর্ধভুক্ত থাকত। মাছ ছাড়া
ওদের চলে না। এই সময় একজন খুব অসুখে পড়ল। ডাক্তারবাবু হুকুম করলেন শিঙ্গি মাছের ঝোল খাওয়াতে। ফলে আবার মাছ এলো বাড়িতে। সেই সময় একদিন একা পেয়ে অমরনাথ তাকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে, ঠাকুমার সঙ্গে নিরামিষ খেতে তোর খুব কষ্ট হয় না? দুর্বল লাগে? বাবার মুখের দিকে তাকিয়ে সে সত্যি কথা বলতে পারেনি। না তো, ঠাকুমা তো খুব ভালো রান্না করে। তারপর থেকেই আবার অমরনাথের সঙ্গে মনোরমার সম্পর্ক সহজ হয়ে গেল। সুজিটা খেলি না কেন? দীপা চমকে ফিরে দেখল অঞ্জলি তার পেছনে এসে দাঁড়িয়েছে। এমনি। অঞ্জলি ওর কাঁধে হাত রাখল। খেতে ভালো হয়নি? খারাপ হয়নি। কথাটা বলেই অঞ্জলির দিকে তাকালো সে। মা এখন কিরকম ভারী ভারী হয়ে গিয়েছে, আগের মতো হইচই করে না, চেঁচামেচিও কমে গেছে। অঞ্জলি যেমন এসেছিল তেমন চলে গেল চুপচাপ। শাড়ির আঁচলে কপাল মুছল দীপা। শীত চলে যেতে না যেতেই ঘাম হচ্ছে। সাদা আঁচলটা অবশ্য ভিজল না। এখন সে নিয়মিত কাপড় পরে, কালো সরু পাড়, সাদা শাড়ি, সাদা জামা। মনোরমা বলেছেন বিধবাদের রঙিন শাড়ি পরতে নেই, মন চঞ্চল হয় এমন কোনো কাজ করতে নেই। ঈশ্বরের দেওয়া এই পবিত্র শরীরটাকে তো পবিত্র রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আর এই কাজ সহজতর হবে যদি উপযুক্ত কোনো গুরুর কাছে দীক্ষা নেওয়া যায়। সব মেনে নিলেও এই একটা ব্যাপারে বেঁকে বসেছিল দীপা। দীক্ষা মানে নিয়মিত পুজো করে যাওয়া, যেটা সে কিছুতেই পারবে না। অমরনাথ মেয়ের সমর্থনে কথা বলেছিলেন বলেই বোধহয় মনোরমা এ নিয়ে জোর করেননি। সুবিধে হলো ক্লাস 9-এ উঠলেই স্কুলে মেয়েদের শাড়ি পরতে হয়। স্কুলের ইউনিফর্ম হলো কালো সরু পেরে সাদা শাড়ি আর সাদা জামা। অতএব স্কুলে গিয়েও কোনো অসুবিধা হয় না দীপার। 4-5 জন মেয়ে যখন ওই একই পোশাকে বাড়ি ফেরে, তখন কয়েকবার দেখেছেন অমরনাথ, কষ্টটা কমেই গিয়েছিল। এসব কথা রমলা সেনকে একসময় লিখেছিল দীপা। ভদ্রমহিলা চমৎকার চিঠি লিখেছিলেন। অপ্রাপ্তবয়স্ক এবং পরনির্ভর মেয়েদের পক্ষে নিজের মত প্রকাশ করা অনুচিত কাজ নয়, কিন্তু যতক্ষণ তুমি নিজের দায়িত্ব নিতে না পারছ ততক্ষণ গুরুজনদের মতামত মান্য করতেই হবে। তোমার বাবা মায়ের মতামত যদি ঠাকুমা না শোনেন, তাহলে তার অবাধ্য হলে বাড়িতে শুধু অশান্তিই চলবে। মনে রেখো, তুমি বিধবা নও। একটি রোগগ্রস্ত তরুণের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল বটে, তার সঙ্গে মানসিক বা শারীরিক সম্পর্ক হবার আগেই সে চলে গিয়েছে। সংস্কৃতে ধব মানে স্বামী। যে তরুণ তোমার ধব হতে পারেনি, সে চলে গেলে তুমি কেন বিধবা হবে? তা সত্ত্বেও তোমাকে এই পরিস্থিতি মেনে নিতে হবে কিছুদিনের জন্য। নিরামিষ খেয়ে ভালোভাবে বেঁচে আছেন এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম নেই। আর পোশাক, ওটা তো বাইরের ব্যাপার। পোশাক কখনো মানুষের ভেতরটাকে তৈরি করে না দীপা। তোমার সামনে একটা পুরো জীবন পড়ে আছে। সাময়িক এই ব্যবস্থাটা মেনে নাও, এতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না। চিঠিটা অমরনাথকে দেখিয়েছিল দীপা। পড়ে তিনি হেসেছিলেন নিজের মনে। তারপরে বলেছিলেন, এই মহিলার সঙ্গে সারা জীবন যোগাযোগ রাখবে। উনি ঠিক কথাই লিখেছেন। এসব আমারই বলা উচিত ছিল, অথচ কিভাবে বলবো বুঝতে পারিনি। তবে এই চিঠি তোমার ঠাকুমাকে দেখিও না। উঠোন থেকে ফিরে এলো দীপা পড়ার ঘরে। টেস্ট পেপার নিয়ে বসতে গিয়ে জানলায় নজর গেল। বিশু আর খোকন সাইকেলে চেপে আসাম রোড দিয়ে যাচ্ছে। এক নিমিষেই ওরা চোখের আড়ালে চলে গেল। কত কাল আর ওদের সঙ্গে গল্প করা হয়নি। এ ব্যাপারে আর কেউ তাকে নিষেধও করেনি, কিন্তু নিজের থেকেই আর যেতে চায় না সে। মজার ব্যাপার হলো, ওরাও তাকে ডাকতে আসে না। স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝে দেখা হয়। ওরা এমন ভাব করে চলে যায় যেন কোনোদিন আলাপ ছিলই না।
কোনো বাড়িতে যায় নাও সে। তার কোনো বন্ধু নেই। হঠাৎ বুক কাঁপিয়ে কান্না এলো দীপার। টেস্ট পেপারে মুখ চেপে সে চুপচাপ কেঁদে গেল কিছুক্ষণ। তারপর এক ঝটকায় উঠে বসে আঁচলে মুখ পুছে পড়তে বসল। গত কয়েক বছরে জায়গাটার চেহারা খুব দ্রুত বদলেছে। চৌমাথাকে কেন্দ্র করে এক নতুন জনপদ গড়ে উঠেছে। কাঠের ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু এখন তাদের সংখ্যা বেড়েছে। বেশ কয়েকটা সরকারি অফিস চালু হয়, তাদের কর্মচারীরাও বাসা নিয়েছে। সেই সঙ্গে বাজার এলাকায় ব্যাংক, ফরেস্ট অফিস, পিডব্লিউডির অফিস বসে যাওয়ায় জায়গাটা রমরমা বেড়েছে। সেলুন, রেস্টুরেন্ট, ছোট হোটেল থেকে শুরু করে দুটো লন্ড্রি চালু হয়ে গেছে চৌমাথায়। আর সেই কারণে একমাত্র স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। গত বছর থেকে স্কুলের ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় বসছে। 4 জন ছেলে গিয়েছিল, 2 জন 3rd ডিভিশনে পাশ করেছে, 2 জন পারেনি। এবার সংখ্যাটি বেড়েছে। মোট ছাত্রছাত্রী 12 জন। স্কুলের বর্তমান প্রেসিডেন্ট, বিখ্যাত টিম্বার মার্চেন্ট অনিল চ্যাটার্জির মেয়েও এ দলে আছে। সত্যসাধনবাবুর ইচ্ছা ছিল না তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দিতে, কারণ টেস্টে সে 3টি বিষয়ে পাশ করতে পারেনি। তার বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল। সে ছাত্রীর মতো আচরণ করে না। কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে যাওয়ার সাহস হেডমাস্টার মশাইয়ের তো ছিল না। সত্যসাধন বাবুর এখন একমাত্র বাসনা এই যে দীপাকে তিনি 1st ডিভিশনে পাশ করাবেনই। এই স্কুল থেকে যদি কেউ 1st ডিভিশন পায়, তাহলে কে ফেল করলো তা নিয়ে লোকে আলোচনা করবে না। স্কুল থেকে এবারও সত্যসাধনবাবু পরীক্ষার সময় জলপাইগুড়িতে যাবেন। প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী সেখানে থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, কিন্তু দীপার ব্যাপারে অমরনাথ মন স্থির করতেই পারেননি। এমন কোনো নিকট আত্মীয় সেখানে নেই যার বাড়িতে দীপাকে নিয়ে ওঠা যায়। সত্যসাধন প্রস্তাব দিয়েছিলেন তার বোন ভগ্নিপতি জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ায় থাকেন, তাদের ওখানেই তিনি দীপার ব্যবস্থা করে দিতে পারবেন। অমরনাথ কোনো উত্তর দেননি। অথচ যাওয়ার সময় হয়ে এলো। বিকেলবেলায় সত্যসাধন মাস্টার চা বাগানের দিকে আসছিলেন হনহন করে। আসাম রোড দিয়ে একটা জিপ পাশ কাটিয়ে যেতে গিয়ে ব্রেক কষল। সত্যসাধন ঘুরে দাঁড়াতেই অনিল বাবুকে দেখতে পেলেন। ড্রাইভারের পাশে বসে অনিল চ্যাটার্জি নমস্কার করলেন। ভালো আছেন তো? এরকম দৌড়ে দৌড়ে যাচ্ছেন কোথায়? সত্যসাধন বিনীত গলায় বললেন, এই একটু অমরনাথ বাবুর কোয়ার্টার্সে। ও, ওর মেয়ে নাকি খুব ভালো ছাত্রী? বিধবা মেয়েকে পড়িয়ে ভদ্রলোকের কি লাভ হচ্ছে বুঝি না। যে জন্য দাঁড়ালাম। জলপাইগুড়িতে তো যাচ্ছেন, দেখবেন আমার মেয়েটা যেন ভালোভাবে পরীক্ষা দেয়। মোটামুটি 3rd ডিভিশন পেলেই হবে। মানে ডিভিশনের কোনো দরকার নেই আমার। পাশ করলেই একটা খুব ভালো পাত্র পাওয়া যাবে। ছেলেটির ইচ্ছে মেয়েকে অন্তত স্কুল ফাইনাল পাশ হতে হবে, বুঝুন। অনিলবাবু হাসলেন। মন দিয়া পরীক্ষা দিতে কন। আরে মশাই, মন দিলেই যদি পাশ করা যায় তো আমিও করতাম। পরীক্ষার সময় যদি গার্ডরা ওকে একটু সাহায্য করে এটা দেখবেন। আমিও থাকবো সে সময়। কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। চলি। জিপটা আবার গতি নিয়ে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন সত্যসাধন মাস্টার। বাবা হয়ে মানুষটা কি মেয়েকে অসৎ উপায়ে পাশ করাতে চান? সময় কিভাবে পাল্টে যায়। সত্যসাধন মাস্টারের মনে হলো অশিক্ষিত কিছু মানুষ ব্যবসায়ের দৌলতে হাতে কাঁচা পয়সা পাচ্ছে বলেই মানুষের মেরুদণ্ডটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর আগেও কেউ কথা বলতে পারত না। ব্রিটিশরা চলে যাওয়ার পর ব্যাপারটা যেন দ্রুতই বেড়ে চলেছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, অর্থনৈতিক স্বাধীনতা না পেলে কোনো জাতির মেরুদণ্ড গঠিত হতেই পারে না। অর্থ যদি অশিক্ষিত মানুষের হাতে সীমাবদ্ধ হয়, তাহলে তো তার
বলে আরো বলিয়ান হয়ে বেপরোয়া হবে। আবার হাঁটতে শুরু করলেন সত্যসাধন মাস্টার, এবং তখনই তার খেয়াল হলো কথাগুলো ঠিক এইরকম ভাবে কি রবীন্দ্রনাথ লিখেছিলেন তো? আজকাল এর কথা ওর মুখে, অথবা কখনো কখনো নিজের মনের কথা পছন্দসই মানুষের মুখে বসিয়ে দিচ্ছেন তিনি আজকাল। এটা ঠিক নয়। ছাত্রছাত্রীরা বিভ্রান্ত তো হবে। বারান্দায় মোড়া পেতে অঞ্জলি বসেছিল। সত্যসাধনকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আসুন মাস্টার মশাই, আপনার ছাত্রী এখনো পড়ার ঘরে। সে কি মুশকিল কথা, এই বিকালবেলায় সে পড়তেছে? এটা ঠিক না। কি বলবো বলুন? এত করে বলি কিন্তু কিছুতেই শুনবে না। এত পড়লে কি মাথা ঠিক থাকবে? আপনিও তো জানেন ও মাছ মাংস খায় না। শরীরে শক্তি পাবে কি করে তা বুঝি না। আপনি একটু বুঝিয়ে বলুন। অঞ্জলি একপাশে সরে দাঁড়ালো। সত্যসাধন বারান্দায় উঠে এসে পড়ার ঘরের বন্ধ দরজাটা খুললেন। দীপা বই থেকে মুখ তুলে তাকিয়েছিল। সত্যসাধন বাবু বললেন, দিস ইজ ভেরি ব্যাড, কাম হিয়ার। দীপা উঠল। লজ্জিত মুখে সে বাইরে এসে দাঁড়ালো। হঠাৎ সত্যসাধন বাবু তার মাথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার উচ্চতা কত? দীপা একটু অবাক হলো। জানি না তো। মাইপা দেখো এখনই। মাপা হলো। দীপা দেওয়ালে ঠেস দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। একটা স্কেল দিয়ে মাথার সমান্তরাল দেওয়ালে দাগ দেওয়া হলো। অঞ্জলির লম্বা ফিতে দিয়ে মাটি থেকে সেই দাগ পর্যন্ত মাপা হলো 5 ফুট 3 ইঞ্চি। সত্যসাধনবাবু মাথা নাড়লেন। ইম্পসিবল, দ্বিতীয়বার মাপো। এবারেও একই অঙ্ক পাওয়া গেল। সত্যসাধনবাবু বললেন, অবাক কাণ্ড, তুমি কখন এত লম্বা হইলা? আমি কত জানো? 5 ফুট 6। অনলি 3 ইঞ্চি বেশি লম্বা। সত্যি অবাক কাণ্ড। দীপা বলল, আপনি আমার চেয়ে 1 জীবন বেশি লম্বা। তুমি এখনো কবিতার বই পড়তেছ? তোমারে নিষেধ করি নাই বিফোর ফাইনাল নো কবিতার বই? কি কাণ্ড! আমি তো 6 মাস আগে পড়েছিলাম। কার কবিতা? আপনি একটা পত্রিকা দিয়েছিলেন, তাতে ছিল। বেশ, কিন্তু খুকি, এরকম সুন্দর বিকালে তুমি বই নিয়া বইসা থাকবা না। ঘাসে পা রাখবা, আকাশের নিচে একটু ঘুইরা বেড়াইবা, বুঝলা? অঞ্জলি বলল, উনি আসছেন মাস্টার মশাই। দেখা গেল অমরনাথ মাঠ পেরিয়ে সাইকেল নিয়ে চলে এসেছেন কোয়ার্টার্সের সামনে। মাস্টার মশাইকে দেখে জিজ্ঞেস করলেন সাইকেল থেকে নেমে, কখন এলেন? এই তো। অমরনাথ বাবু, আপনি কি জানেন আপনার দীপার উচ্চতা কত? অমরনাথ অবাক হলেন সামান্য সময়ের জন্য। তারপর সপ্রতিভ গলায় জবাব দিলেন, 29,300 ফুট। দীপা চিৎকার করে উঠল, এ মা! অমরনাথ বললেন, হিমালয়ের থেকে একটু বেশি, তাই না দীপা? সত্যসাধন সশব্দে হেসে উঠলেন। দীপা লজ্জা পেয়ে ভেতরে ঢুকে গেল। মনোরমা আসছিলেন, ওকে দেখে জিজ্ঞেস করলেন, কে হাসছে রে ওরকম ষাঁড়ের মতো? দীপা আঙুল তুলল। দাঁড়াও, মাস্টার মশাইয়ের সামনেই আমি বলবো। ও বাবা, মাস্টার মশাই, তা এত হাসির কি হলো? জানি না, গিয়ে জিজ্ঞেস করো। মনোরমা একটু বিরক্ত হয়ে বাইরে এলেন। অঞ্জলি মাথার ঘোমটা টানল। তখন অমরনাথ বলছিলেন, সমস্যা অনেক মাস্টার মশাই। আপনার আত্মীয়ের বাড়িতে ওকে একা রেখে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। কিরকম পরীক্ষা দিচ্ছে বুঝতেই পারছেন। তা ঠিক, কিন্তু দীপারে একটা ভালো জায়গায় রাখা দরকার। ওয়েসিস কিংবা রুবি বোর্ডিং এ ঘর পাওয়া মুশকিল। সেটা শুনলাম, কাল নবনীর বন্ধু এসেছিল জলপাইগুড়ি থেকে। সে বলল পরীক্ষার্থীরা নাকি ওই দুটো হোটেলে অ্যাডভান্স টাকা জমা দিয়ে প্রায় দখলই করে নিয়েছে।
মুশকিল হলো হোটেলেও দীপাকে নিয়ে ওঠা যাবে না। আমার আত্মীয়র বাড়িতে আপনাদের প্রবলেম, তা হইতে পারে, কিন্তু হোটেলে না থাকার কি কারণ তা তো বুঝলাম না। মনোরমা এবার মুখ খুললেন। এটা তো খুব সহজ কথা মাস্টার মশাই, মেয়েটা বিধবা, হোটেলে 5 ভূতের ব্যাপার, মাছ মাংসের চারিদিকে ছোঁয়াছুঁয়ি, সবজির বালাই নেই, ওখানে ও খাবে কি? ওর জন্য তো আলাদা বাসনপত্রে কেউ রান্না করে দেবে না। সত্যসাধন মাস্টারের থতমত ভঙ্গিটি লক্ষ্য করল অঞ্জলি। ভদ্রলোক বোধহয় আজ পর্যন্ত জানতেন না যে মনোরমা দীপাকে চিরাচরিত বৈধব্য জীবনের খানিকটা মানতে বাধ্য করেছেন। তাকে গম্ভীর হয়ে যেতে দেখল অঞ্জলি। শেষ পর্যন্ত তিনি বললেন, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। অন্তত দীপা যেন আনডিস্টার্বড পরীক্ষা দিতে পারে সেইটা দেখবেন। অমরনাথ বললেন, জলপাইগুড়িতে একটা বাড়ি কদিনের জন্য ভাড়া নিতে চেয়েছিলাম আমি। নবনীর বন্ধু বলল অন্তত মাসখানেকের নিচে নাকি কেউ বাড়ি ভাড়া দেয় না। গায়ে লাগছে খুব, তবু ওকে বলেছি তাই ব্যবস্থা করতে। যদি ব্যবস্থা না হয়। সত্যসাধন মাস্টার মুখ তুললেন। কিছু মনে কইরেন না, আপনি কিন্তু দায়িত্ব পালন করতেছেন না। আজ বাদ কাল তার পরীক্ষা, আর এখনো কোনো ব্যবস্থা হয় নাই। নো, ইটস নট ডান। সে আমার প্রিয় ছাত্রী, তাই এত কথা কইলাম। আসি, নমস্কার। সত্যসাধন ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। অঞ্জলি তাকে ডাকল, মাস্টার মশাই, আপনার বোন তো ওখানে আছেন, উনি কোনো ব্যবস্থা করতে পারেন না? দায়িত্ব যদি দেন তাহলে। ও তো আপনারই মেয়ে, আপনি না থাকলে আজ পরীক্ষা দেওয়া কি সম্ভব হতো ওর পক্ষে? আপনি চলে যাবেন না, ওর সঙ্গে কথা বলুন, আমি চা আনছি। সত্যসাধন মাস্টারের মুখ প্রসন্ন হলো এখন। অমরনাথ বললেন, দীপা কোথায়? ওকে ডেকে দাও, ওর চিঠি আছে। শিলিগুড়ি থেকে? অঞ্জলি প্রশ্নের মধ্যে ঈষৎ বক্রতা ছিল। অমরনাথ বললেন, খুলে দেখিনি। অঞ্জলি ভেতরে চলে গেলে মনোরমা বললেন, এটা ভালো করিস না অমর, মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, কে না কে চিঠি দিচ্ছে, আর তুই তা বয়ে এনে ওকে দিচ্ছিস। বদমাইশ ছেলে ছোকরাও তো লিখতে পারে। সেরকম কেউ লিখলে দীপা নিশ্চয়ই আমাকে বলবে। বাহ, কি বুদ্ধি! শুনলেন মাস্টার মশাই, ওই বয়সে মতিভ্রম হতে আর কতক্ষণ সময় লাগে? মেয়ে তখন বাপকে বলবে আমার মতিভ্রম হয়েছে। সত্যসাধন মাস্টার বললেন, মা, একটা কথা কই। অমরনাথ ঠিক কাজই করতেছেন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই সময় দীপা এসে দাঁড়ালো। অমরনাথ তাকে খামটা এগিয়ে দিলেন। সে সবার সামনেই খামের মুখ খুলে দুটো কাগজ বের করল। প্রথমটা পড়ে নিয়ে দ্বিতীয়টা বাবার দিকে এগিয়ে দিল। এই চিঠিটা তোমাকে লিখেছেন উনি। অমরনাথ চিঠিটা পড়লেন। তার মুখে হাসি ফুটল। একবার সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে সামান্য ভাবলেন, তারপর বললেন, মাস্টার মশাই, একেই বলে যোগাযোগ। আপনি তো রমলা সেনের নাম শুনেছেন। দীপাকে খুব ভালোবাসেন মহিলা। শুনছি, তবে ওর সাজেশন ঠিক না। আগে ইজি অ্যান্সার লিখলে ব্রেন ট্যাক্সড হয় না। কি লিখছেন তিনি? অমরনাথ বললেন, জলপাইগুড়ির কোনো হোটেলে পড়াশোনার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ওর সন্দেহ আছে। ওর পরিচিত এক ভদ্রলোকের অফিসের গেস্ট হাউস আছে বাবুপাড়ায়। আমরা সেখানে থাকতে পারি ইচ্ছা হলে। গেস্ট হাউসে 2টো ঘর আছে, নিজেরাও রাখতে পারি, আবার চৌকিদারকে বললে সে করে দিতে পারে। সময় বেশি হাতে নাই বলে তিনি তার বন্ধুকে বলে দিয়েছেন চৌকিদারকে জানিয়ে দিতে। আমাদের যদি অন্য কোথাও ব্যবস্থা হয়ে থাকে তাহলে একবার চৌকিদারকে খবরটা দিলেই নাকি হয়ে যাবে, নইলে সরাসরি ওখানে উঠতে পারি। অমরনাথ থামতেই মনোরমা জিজ্ঞেস করলেন, বন্ধু মানে কিরকম বন্ধু?
অমরনাথ চট করে গম্ভীর হয়ে গেলেন। সেটা লেখেননি উনি। অত বড় মেয়ে ছেলের আবার বন্ধু হয় কি রে? আর গেস্ট হাউস মানে কি? অতিথিদের থাকার জায়গা। ও বাবা, সেটা নিশ্চয়ই কোনো মেয়ে বন্ধু রাখবে না। আমার ভালো ঠেকছে না। যতই ভালো চিঠি মেয়েকে লিখুক, যে মেয়ে ছেলে এত বছর বয়স পর্যন্ত বিয়েই তাকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তার আবার বন্ধুও আছে। হঠাৎ দীপা প্রতিবাদ করল। মেয়ে ছেলে বলো না তো। মনোরমা আকাশ থেকে পড়লেন। মানে? মেয়ে ছেলে আবার কি কথা? মহিলা বলবে। কেন? মেয়ে ছেলে বললে জাত যায় নাকি? জন্মভর লোকে আমাদের মেয়ে ছেলে বলে এলো, কই আমার তো কখনো গায়ে লাগেনি। তো ফসকে পড়ল। অমরনাথ বললেন, দেখো, উনি ভদ্রতা করেছেন। আমাদের যখন থাকার জায়গা ঠিক হয়নি, তখন ওই ভদ্রতার খাতিরে একবার সেখানে গিয়ে দেখা যাক। নইলে আগারওয়ালার নতুন ধর্মশালা করেছেন, সেখানেই উঠব। সত্যসাধন মাস্টার জিজ্ঞেস করলেন, গেস্ট হাউসের চার্জ কত? ওটা নাকি ভাড়া দেওয়ার জন্য নয়, তাই তো লিখেছেন উনি। অঞ্জলির যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সে গেলে ছেলে দুটো সঙ্গে যাবে। তাদের সামলানো মনোরমার পক্ষে সম্ভব নয়। অতএব মনোরমাই সঙ্গে যাবেন। দুখানা ঘর যদি পাওয়া যায়, তাহলে একটিতে নাতনি ঠাকুমা থাকবে, অন্যটিতে অমরনাথ। কিন্তু যাওয়ার আগের দিন মনোরমা বেঁকে বসলেন। তিনি যেতে পারবেন না। ভোররাত্রে স্বপ্ন দেখেছেন তিস্তায় নৌকোডুবি হচ্ছে এবং সেই নৌকোতে তিনি দীপার সঙ্গে বসে আছেন। অঞ্জলি বোঝাতে চাইল, স্বপ্নের সঙ্গে জীবনের মিল 1,00,000-এ একবার হয় কিনা সন্দেহ। মনোরমা বললেন, না বৌমা, একটা নৌকাডুবি আমার জীবনটাকে ছারখার করে দিয়েছিল। স্বপ্নটা যখন দেখেছি তখন আর পা বাড়াচ্ছি না। তোমাকে কি বলবো, আমি আর দীপা পাশাপাশি বসে জল দেখছি, হঠাৎ মুখ তুলে দেখি তিনি 2 হাত দূরে নৌকায় বসে আমার দিকে তাকিয়ে হাসছেন। সঙ্গে সঙ্গে ডুবে গেল নৌকো। অঞ্জলির সমস্ত শরীরে কাঁটা ফুটল। মৃত মানুষেরা মাঝে মাঝে ভোরবেলায় স্বপ্ন দেখিয়ে হুঁশিয়ার করে দিয়ে যায়, এমন গল্প সে অনেক শুনেছে। অমরনাথ চিন্তিত হলেন। নিজে কখনো উনুনের পাশে যাননি তিনি। খাবার আনতে হলে হোটেলে যেতে হবে। সেটা মনোরমা জানলে কুরুক্ষেত্র বাঁধবে। জলপাইগুড়িতে অবশ্য নৌকো এড়িয়েও যাওয়া যায়, তাতে আবার প্রচুর সময় লাগে। বানারহাট থেকে ট্রেনে চেপে শিলিগুড়ি, সেখান থেকে আবার ট্রেন পাল্টে জলপাইগুড়ি, পুরো একদিনের পথ। পরীক্ষার 2 দিন আগে মেয়েটাকে এতখানি পরিশ্রম করানো উচিত হবে কিনা বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত অঞ্জলি জানালো সেই যাবে। বাঁদর দুটোকে এমন শাসনে সেখানে রাখবে যে ওরা দিদিকে বিরক্ত করার সাহসটুকু পাবে না। মনোরমার মুখে হাসি ফুটল। মনোরমা আজ মাঠে নেমে এসেছিলেন। বুধুয়া বাসের মাথায় মালপত্র তুলে দেওয়ার পর আসনে বসে অঞ্জলি তাকে শেষবার বলল, বাড়ি ছেড়ে কোথাও না যেতে। তারপরই তার নজরে পড়ল বড়বাবুর বাবা তেজেন্দ্র নিজেদের কোয়ার্টার্স ছেড়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে বেরিয়ে এসেছেন। ওর হাসি পেল। দীপা জিজ্ঞেস করল, হাসছ কেন? অঞ্জলি মাথা নাড়ল, এমনি। দীপার খুব অস্বস্তি হচ্ছিল। লেডিস সিট খালি থাকার দৌলতে তারা বসতে পেরেছে, কিন্তু অমরনাথ মাথার উপরে রডে হাত রেখে চলন্ত বাসে দাঁড়িয়ে আছেন। বাবাকে দাঁড় করিয়ে রেখে তারা বসে আছে, এমন কাণ্ড কখনো ঘটেনি। সে মায়ের দিকে তাকালো। ব্যাপারটা অঞ্জলির মধ্যে কোনো প্রতিক্রিয়া ঘটায়নি। সে খুব খুশি মুখে চা বাগানে পিছিয়ে যেতে দেখছে। এই সময় ছোট ভাইটা জিজ্ঞেস করল, এই দিদি, এই নদীটার নাম কি রে? দীপা গম্ভীর মুখে জবাব দিল, আংরা ভাষা। নৌকোয় বসেছিল অঞ্জলি কাঠ হয়ে। বালিতে পা দিয়ে বলল, বাঁচলাম বাবা। দীপা জিজ্ঞেস করল, কেন? তোর ঠাকুমা স্বপ্ন দেখেছিল না? ঠাকুমার আসার ইচ্ছে ছিল না বলেই বানিয়ে বলেছে।
সে কি, কি করে বুঝলি? বাহ, আমি তো ঠাকুরমার পাশেই শুয়েছিলাম। খারাপ স্বপ্ন দেখলেই ঠাকুমা ঠেলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। কই, কাল তো ভাঙাইনি। কথা বলতে বলতে লোকটার উপর নজর পড়ল তার। পঙ্কিরাজ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে হাঁকছে, 5 শিকে, 5 শিকে। জিনিসপত্র ততক্ষণে অন্য একটা ট্যাক্সিতে তুলে দিয়েছিলেন অমরনাথ। দীপা ছুটে গেল তার কাছে। বাবা, আমাকে একটা আধুলি দেবে? আধুলি? কি করবি? দাও না, পরে বলবো। অমরনাথ পকেটের খুচরো পয়সার দঙ্গল থেকে একটা আধুলি বের করে দিতেই দীপা ছুটে গেল লোকটার কাছে। ততক্ষণে সেই ট্যাক্সিতেও যাত্রী বোঝাই হয়ে গিয়েছে। ড্রাইভার স্টার্ট দিতে যাচ্ছিল, দীপা পাশে এসে দাঁড়িয়ে বলল, এটা নিন। নিন মানে? 8 আনায় তো যাওয়া যায় না ভাই, আর জায়গাও নেই। না না, আমি যাব না, আপনি আমার কাছে 8 আনা পান। আমি? তোমার কাছে? অবিশ্বাসে লোকটা যাত্রীদের দিকে তাকালো। তাঁরাও যেন কৌতূহলী হয়েছেন। দীপা আঁচলটা টেনে ধরল। হ্যাঁ, অনেকদিন আগে আপনি আমাকে 8 আনায় জলপাইগুড়ি থেকে এই ঘাটে এনেছিলেন। খানিকক্ষণ তাকিয়ে থেকে থেকে লোকটা নেমে এলো গাড়ি থেকে। তোমার হাতে কি একটা ভারী সুটকেস ছিল? বিকেল হয়ে গিয়েছিল, তোমার সঙ্গে কেউ ছিল না, তাই তো? দীপা মাথা নাড়ল। হ্যাঁ। লোকটা হতভম্ব হয়ে গেল। তারপর বিড়বিড় করে বলল, কিন্তু সেদিন তোমার মাথায় সিঁদুর ছিল, হাতে শাঁখা ছিল, নতুন বউ মনে হচ্ছিল। এই গল্প আমি অনেকের কাছে করেছি, কিন্তু এখন আর আমি বউটউ নই। আপনি আমার খুব উপকার করেছিলেন, এটা নিলে আমার ভালো লাগবে। দীপার কথা শেষ হওয়া মাত্র অমরনাথ তার পাশে এসে দাঁড়ালেন। ড্রাইভার তাকে দেখল। আপনার মেয়ে? ও, শোনো, তুমি খুব ভালো। আমি কিছুই জানি না তোমার, কিন্তু এত বছর পরে তো আর ওই আধুলি নিতে পারবো না। সেদিন যদি তোমার কাছে বাস ভাড়া ছাড়া বেশি পয়সা থাকতো, অবশ্যই নিতাম। আমরা হলাম কসাই লোক, কাউকে একটা পয়সাও ছাড়ি না। কিন্তু সেদিন আধুলিটা কম নিয়েছিলাম বলে আজও মনে মনে সুখ পাই। তুমি যদি সেটা আজ শোধ করে দাও, তাহলে আর সুখ কিন্তু থাকবে না। তাহলে আপনার কাছে আমি ঋণী থাকবো? না। সেদিন কি তোমাকে বলেছিলাম পরে দিয়ে দিও? বলিনি তো। তাহলে আর ঋণ বলছো কেন? মনে করো তোমার জন্য 8 আনাই ভাড়া ছিল। আচ্ছা, যেদিন তুমি আবার সে শাঁখা সিঁদুর পরে সুটকেস নিয়ে একা এ ঘাটে এসে আমার পঙ্খিরাজে উঠবে, সেদিন সুদ সমেত শোধ করে দিও। কথা শেষ করেই লোকটা গাড়িতে উঠে বসল। তারপর বেশ রাগী মুখে গাড়িতে স্টার্ট দিয়ে বালির উপর ছুটে চলল কিং সাহেবের ঘাটের দিকে। প্রচণ্ড শব্দের সঙ্গে যে ধুলো উঠল, তাতে মুহূর্তেই গাড়িটা ঢাকা পড়ে গেল। অমরনাথ মেয়ের কাঁধে হাত রাখলেন। চল। দুটো রিক্সা করতে হলো। ছেলেদের নিয়ে অমরনাথ সামনের রিক্সায় বসেছিলেন। পেছনে বিষণ্ণ মুখে মায়ের পাশে দীপা। কোর্ট কাছারি ছাড়িয়ে ডান দিকে সুভাষ বোসের মূর্তিটাকে রেখে রিক্সা করলা নদীর ওপর কাঠের ব্রিজে উঠতেই ওপাশ থেকে একজন চিৎকার করে উঠলেন, ও মশাই, দাঁড়ান দাঁড়ান, আপনার নাম অমরনাথ না? এতক্ষণ পড়ছিলাম সমরেশ মজুমদারের সাতকাহনের প্রথম অধ্যায়ের পর্ব 12। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে।